আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইম্পর্টেন্ট এই ক্লাসটি। তোমাদের ক্লাসটি হচ্ছে পুরো গুচ্ছের কেমিস্ট্রি ফার্স্ট পার্টটা আমরা আসলে কিভাবে পড়ব। এই ফার্স্ট পার্টে আমাদের হচ্ছে শর্ট সিলেবাসে আমাদের 4টি চ্যাপ্টার আছে। আমরা যদি শর্ট সিলেবাস পুরো সিলেবাস চিন্তা করি তাহলে 5টি চ্যাপ্টার আসলে আছে। সো আমরা তো পুরো ক্লাসগুলো তোমাদেরকে করিয়ে দিয়েছি, প্লাস ক্লাসের সাথে আমি যে আজকে সাজেশন টপিকগুলো বলবো বা যে টপিকগুলো আমি আলোচনা করব সেই টপিকগুলোর সাথে তুমি জাস্ট হচ্ছে তোমার সেই সাজেশনগুলোকে অ্যাডজাস্ট করবা। জাস্ট হচ্ছে ওই লেকচার ক্লাসগুলো আমরা দেব। আচ্ছা রায়হান, যেটা করবা সেটি হচ্ছে যে আমার যতগুলো ক্লাস হয়েছে বা কেমিস্ট্রির 1 থেকে ক্লাসগুলো সব ধারাবাহিকভাবে একটা পোস্টে দিবা, মানে আমাদের হচ্ছে সাইডে না, জাস্ট হচ্ছে কপি কপি করে লেকচার 1 2 3 4 5 এইভাবে কেমিস্ট্রি আর আজকে সাজেশন ক্লাসও একটা পোস্ট হবে। এই পোস্টে হচ্ছে তুমি সাজেশন ক্লাসগুলো দেখবা, যখন যেটা তোমার সমস্যা হবে সেই টপিকটা তুমি একটু স্টাডি করে নিবা, তাহলে তোমার হচ্ছে প্রায় হচ্ছে একদিনেই পুরো কেমিস্ট্রি তুমি রিভিশন দিতে পারবা। সো আমি হচ্ছে তোমরা একটু ইম্পর্টেন্ট এই টাইম লাইনে তোমাদের একটু শেয়ার করে দিয়ে আসো। আমি একটু হচ্ছে দ্রুতই ক্লাসে চলে যাব। আমরা হচ্ছে তোমাদের সাথে জাস্ট হচ্ছে 1 ঘন্টা সময় পার করব। 1 ঘন্টায় দেখো আমরা পুরো কেমিস্ট্রিটা কিভাবে তোমাদের টপিকগুলো গোছায় দিতে পারি, ঠিক আছে? 1 ঘন্টা সময় পাবো, পুরো টপিকটা তোমাকে কিভাবে গোছায় দিতে পারি একটু তোমরা লক্ষ্য করো, ঠিক আছে? সো আমরা ক্লাসগুলো তোমাদের আরেকটা জিনিস, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, সেটি হচ্ছে আমরা তোমাদের যতগুলো ক্লাস নিয়েছি এই ক্লাসগুলোর মাঝে যে মূল টপিকগুলো যদি তুমি চিন্তা করো, বিশ্বাস করো এর বাইরে একটা কোশ্চেনও তুমি পাবা না। তারপরও আমরা কিন্তু রিভাইজড হচ্ছে তোমাকে ফাইনালাইজ ক্লাসগুলো নিচ্ছি, কারণ এই ফাইনাল ক্লাসগুলোর সাথে তুমি হাইলাইটিং ক্লাসগুলো দেখে দেখে তুমি সেগুলোকে রিভিশন করতে পারো, ঠিক আছে? সো সবাই হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করো, দ্রুত অ্যাটেন্ড করতে থাকো, এবং হচ্ছে আমরা তোমাদের ক্লাসের মূল টপিকগুলো একটু দেখে আসি। কার কী অবস্থা, কোথা থেকে আছো, কি খবর তোমাদের, কেমন চলতেছে, তোমাদের কি অবস্থা? আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, তোমাদের দুটো আকর্ষণীয় ক্লাস আমি নিব কেমিস্ট্রির বাইরেও। সেটি হচ্ছে একটি হলো পুরো ম্যাথমেটিক্সের উপরে একটা ক্লাস, আর একটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি সাজেশন ক্লাস, ঠিক আছে? দুটো। তো সাজেশন ক্লাস হচ্ছে আচ্ছা লক্ষ্মীপুর থেকে মিতুল আলম রোমান, কি অবস্থা? মুশারফ আছে। তারপর একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, একটু তোমরা যারা আছো ফ্রেন্ডদের মেনশন করে দাও, যাতে সাজেশন ক্লাস কেউ মিস না করে। আর সাজেশন ক্লাসের উপস্থিতি ভালো হলে আমি সাজেশনটাও তোমাকে দিয়ে দিব। আমি সাজেশনটা কিন্তু আমি আজকে স্লাইডে রাখি নাই, কারণ আমি হচ্ছে সাজেশনটা যদি তোমরা মানে হচ্ছে রাখতে চাও, ওকে দেখো সাজেশন ক্লাস আমরা শুরু করে দেই। তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, এবং দেখো সাজেশন ক্লাসের প্রথমেই আমি বলবো সেটি হচ্ছে গুণগত রসায়ন। দেখো গুণগত রসায়নটা, এই গুণগত ফার্স্ট পার্টের 1.2 চ্যাপ্টারটা
আমরা এই 1.2 চ্যাপ্টারটার আসলে কি কি বিষয় দেখো, আমি তোমাদেরকে যে জিনিসগুলো পড়াবো এই জিনিসগুলোর মধ্যে থেকে আবার পরীক্ষায় কোশ্চেন থাকবে। সো যদি পড়ানোর সাথে সাথে কোশ্চেনগুলো তুমি দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের সাথে আর আসবে না সালামি। আসলে আমরা বিকাশ, নগদ এগুলোতে বিশ্বাস করি না, আসতে হবে সরাসরি, হচ্ছে কাছে এসে সালামি রিসিভ করতে হবে। আমার হচ্ছে দরজা সবসময় খোলা। জৈবযোগ ক্লাসগুলো কোথায় পাবো? জৈবযোগ ক্লাসগুলো হচ্ছে দ্য স্কুল অফ কেমিস্ট্রি, আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপেই তোমরা পাবা জৈবযোগ ক্লাসগুলো, ঠিক আছে? সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে গুণগত রসায়নের তোমার হচ্ছে প্রথম যেটি তোমরা দেখবা সেটি হচ্ছে তোমাদেরকে আমি সাজেশন দিয়ে দিচ্ছি। নিয়ম কোনো একটা জিনিস যদি তোমার মানে কমন না পড়ে সেটি হচ্ছে তুমি আমার ক্লাসটা দেখে নিবা। সো আমরা দেখতেছি যে 1 নাম্বার টপিক আমরা এখান থেকে পড়বো। 1 নাম্বার টপিক হচ্ছে তোমরা দেখবা ইলেকট্রন আর প্রোটন, নিউট্রন নিয়ে, ঠিক আছে? এই 3টা ওয়ার্ড নিয়ে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা এবার গুচ্ছতে সবচেয়ে বেশি। তুমি আমার এই ক্লাসগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা, দেখবা এই ক্লাস থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়ছে। তুমি অবাক হয়ে যাবা যে ভাইয়া হচ্ছে কিভাবে এভাবে কমন পড়লো, বিকজ এটি হলো এক্সপিরিয়েন্স। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু নোট করবা এবং খাতা নিয়ে তোমরা ক্লাসে বসে যাও, সেটা নোট করে ফেলাও। সেটি হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর কি বলো নিউট্রন, এই 3টা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে এদের হচ্ছে চার্জ, ভর, তারপর হচ্ছে আবিষ্কার, আবিষ্কারক, এগুলো হচ্ছে খুব ন্যানো প্রশ্ন, সেগুলো আসতে পারে। সেটি হচ্ছে ইলেকট্রন প্রোটন সংখ্যা নির্ণয় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সংখ্যা নির্ণয় আসার সংখ্যা সবচেয়ে বেশি, বিশেষ করে তোমার হচ্ছে যৌগমূলকের ক্ষেত্রে। তোমরা দেখবা আমি বলেছিলাম যে ইলেকট্রন নাম্বার আর যোজন ইলেকট্রন নাম্বার, ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার, অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন বা যোজন ইলেকট্রন নাম্বার অথবা ইলেকট্রন সংখ্যা আসতে পারে। কি কি আসতে পারে? সালফেট 2-, ভালো করে লিখে রাখো, NO3-, ঠিক আছে? তারপর হচ্ছে PH4+, ঠিক আছে? NH4+, ওকে? এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটা জিনিস আসতে পারে সেটা হচ্ছে কার্বনেট 2-, ওকে? আচ্ছা, সালফার রিলেটেড যদি একটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা যদি ধরো S2O3 2- আসলেও আমি অবাক হব না, S4O6 2- আসলেও আমি অবাক হব না। তাহলে আমি বলবো যেগুলো কি প্রশ্ন আসবে, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। এগুলো আমার ক্লাস নেওয়া আছে, ক্লাস হচ্ছে গ্রুপে পেজে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটেও আছে www.edunetworkbd.com তোমাদের ওয়েবসাইটেও তোমরা এগুলোকে তোমরা হচ্ছে পাবা, ঠিক আছে? সো একটু সামনের দিকে আমরা আগাই। সেটি হচ্ছে দেখো ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার, ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার বা যোজনী ইলেকট্রন নাম্বার আর হচ্ছে টোটাল ইলেকট্রন নাম্বার। সাপোজ তোমার হচ্ছে এখানে আসছে হলো NO3- দিয়ে, তাই না? তুমি জানো হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি বলো 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কি বলো 8, 8 × 3 -1 আছে, +1 দিয়ে দিবা, তাই না? এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের হয়ে গেল। মানে প্লাস থাকলে মাইনাস করে দিতে হবে আর মাইনাস থাকলে কি করে দিতে হবে? প্লাস করে দিতে হবে। আচ্ছা, ইলেকট্রন নাম্বার যোজন এটা ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার না, এটা হচ্ছে ইলেকট্রন নাম্বার, এটা হচ্ছে ইলেকট্রন নাম্বার। আর যোজন ইলেকট্রন নাম্বার হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাই না? নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টি। তারপর অক্সিজেনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, অক্সিজেন আছে 3টা, -1 দিব, কি দিব? +1। তার মানে হচ্ছে এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার আর এটা হচ্ছে কি ইলেকট্রন নাম্বার। ভ্যালেন্স মানে হচ্ছে আমরা বলছি যোজনী ইলেকট্রন বা শেষ কক্ষপথের ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম হচ্ছে তোমরা জানো যে আমার এই সাজেশন ক্লাসটা কতটা ইফেক্টিভ। তোমরা জানো যে হাইড্রোজেন ভাইয়া অক্সিজেন ক্লাস বিক্রিয়া করলেই পানি হয়ে যায়। সো আমরা এই জায়গাটাতে তোমাদের সাথে যেটা কথা বলবো সেটি হচ্ছে তোমরা এখানে যারা প্রত্যেকেই আছো তারা একটা জিনিস খেয়াল করে দেখবা, সেটি হচ্ছে যে আমি ক্লাসে যে কথাগুলো বলি ওই কথাগুলো তোমার হচ্ছে যদি লাস্ট মোমেন্টে রিভিশন দিতে পারো, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি 50-এর মধ্যে যদি 45 তুলতে পারো আর ম্যাথ ফিজিক্সের যদি সূত্রগুলো দেখে যাও, গুচ্ছর তোমার একটা পজিশন কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে? কেউ তোমার ঠেকানো সম্ভব না, ওকে? তার মানে হচ্ছে আমরা ইলেকট্রন নাম্বার আর ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার থেকে আমরা কিন্তু তোমাদেরকে আচ্ছা কনফার্ম করতে পারলাম যে হচ্ছে এই দুইটা থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? এখন দ্বিতীয় নাম্বার যে কথাটা সেটি হচ্ছে দেখবা 2 নাম্বার তোমরা হচ্ছে বোর মডেল
ও রাদারফোর্ড মডেলের পার্থক্য পড়বা, ঠিক আছে? রাদারফোর্ড মডেলের পার্থক্য, বিশেষ করে বোর মডেলের স্বীকার্য থেকে প্রশ্ন বেশিরভাগ আসে, ঠিক আছে? বোর মডেল ও রাদারফোর্ড মডেলের পার্থক্যটা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যদি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের কথা বলি, সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন না আসলে ভর্তি পরীক্ষা বাতিল হবে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা আসলে কি পড়বো একটু নোট করো। আচ্ছা, আমরা কোয়ান্টাম সংখ্যা কোনটা কি নির্দেশ করে, এল এন এম এস, হ্যাঁ, কোনটা কি নির্দেশ করে, 1 নাম্বার। 2 নাম্বার আমরা পড়বো সেটি হচ্ছে যে এদের সত্য মিথ্যা, হ্যাঁ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা অনুমোদনযোগ্য কোনটা অনুমোদনযোগ্য না। আর কোয়ান্টাম সংখ্যা থেকে হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। 3টা জিনিস আমার ক্লাস আছে, ক্লাস দেখে নিতে পারো। বাট এই 3টা জিনিস কিন্তু এবছর খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যদি বলো লাল দাগ দিব, সেটি আমি লাল দাগ দিব। একটা কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ওকে, তার মানে আমরা দেখো, কোনো একটা টপিকে তোমাদের ঝামেলা হলে ডাইরেক্ট কমেন্ট করে ফেলবা যে ভাইয়া আপনি হচ্ছে এটা একটু আমাদেরকে বুঝাই দেন, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, লাইনে আসো, লাইনে আসো। ওকে, এবার আমি তোমাদেরকে একটু দেখি, সেটি হচ্ছে টপিক নাম্বার 4। 4 নাম্বার টপিকটা তোমাদেরকে আমি বলবো, সেটি হচ্ছে অরবিট ও অরবিটাল, ঠিক আছে? বিশেষ করে অরবিটাল, এই অরবিট ও অরবিটালের ক্ষেত্রে তোমরা হচ্ছে এস পি ডি এফ, ঠিক আছে? তোমরা এখন বলতে পারো যে গুচ্ছতে কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আমরা তো এটা জানি হচ্ছে এল এর মান থেকে আসছে 0, 1, 2 আর কি বলো 3। সম্ভব অসম্ভব আসতে পারে, পসিবল ইম্পসিবল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলবে হচ্ছে 3p থেকে এন এল এম এর মান বের করো, ঠিক আছে? এটা তোমার কোশ্চেন আসতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট। 3p থেকে এন এল এম এর মান সৃষ্টি করো। তুমি জানো যে প্রথমটা হচ্ছে এন এর মান, পরেরটা হচ্ছে কি বলো এল এর মান। তার মানে হচ্ছে এন এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে কি বলো 1, তাই না? পি এর জন্য এল এর মান 1, তার মানে হচ্ছে এম এর মান হবে +-1, ঠিক আছে? তার মানে হচ্ছে -1 0 +1, এটাই তো, তাই না? দ্যাট মিনস হচ্ছে এভাবে আমরা লিখতে পারি। সো এভাবেই কোশ্চেন আসবে, সেটি হচ্ছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি হচ্ছে আমি যখন এক্সাম্পল দিব, সেই এক্সাম্পলগুলো খাতায় মার্ক করে রাখবা, বিকজ এই এক্সাম্পলগুলো সুপার লেভেলের ইম্পর্টেন্ট বিধায় আমি সেগুলো কিন্তু উল্লেখ করেছি, ঠিক আছে? সুপার লেভেলের ইম্পর্টেন্ট বিধায় সেগুলোকে আমরা উল্লেখ করেছি। ওকে, এরপরে আসো, তোমরা যদি বুঝতে পারো, সবাই এই পর্যন্ত যদি বুঝতে পারো, সবাই একটু লেখো আলহামদুলিল্লাহ, ডান। মৌলপরজৈত ধর্ম এবং জৈব রসায়ন নিয়ে প্রবলেম হচ্ছে, ইনশাল্লাহ লেগে থাকো, দেখি কি করা যায়। স্যার ইলেকট্রন সংখ্যা ওকে, আচ্ছা, আমার এই চ্যাপ্টারে আমার পূর্ণাঙ্গ লেকচার আছে, যে টপিকে গ্যাপ হবে তোমরা ওই লেকচারটা একটু আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিবা, তোমাদের হচ্ছে তারপর পোস্ট আকারে আমি দিব, ঠিক আছে? 5 নাম্বার, ঠিক আছে? 5 নাম্বার, নাম্বার 5 নাম্বার হচ্ছে আমরা, আচ্ছা, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কি কি আছে? যেমন হচ্ছে ক্রোমিয়াম 24, ঠিক আছে? তারপর হচ্ছে কপার 29, ঠিক আছে? তাহলে ডি ব্লকের ক্ষেত্রে আমাদের এই দুটো হলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, ডি ব্লক। তারপর হচ্ছে নিওবিয়াম আছে, ঠিক আছে? তোমার হচ্ছে এই ধরনের যত ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে তুমি একটু পড়ে ফেলবা, দ্যাট মিন্স সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হুন্ডের নীতি, আব্বাও নীতি, পলির বর্জন নীতি, তাই না? তো হুন্ডের নীতি অনুসারে যে ইলেকট্রন বিন্যাস, সেটা তোমরা একটু পড়বা, সেটা হচ্ছে হুন্ডের নীতি। ডি ব্লক মৌলের যে ইলেকট্রন বিন্যাসগুলো, এগুলো একটু দেখবা। ডি ব্লক মৌল
ডি ব্লক মৌলের কিন্তু পুরোটা দেখার দরকার নাই। 3D ব্লক মৌল, 3D ব্লক মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম 21 থেকে জিঙ্ক 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আমাদের পরীক্ষার সিলেবাসে আসে। এর বাইরে যদি কখনো আসে পারলে পারবা, না পারলে অসুবিধা নেই, সেটা সিলেবাসের বাইরে, সেটা তোমার আমার কোনো হাত নাই। আচ্ছা, অর্গানিক ডিটেলস পড়েন। হ্যাঁ, তোমরা যদি উপস্থিতি ভালো থাকো, আচ্ছা, তাহলে আমরা ডিটেলস তোমাদেরকে অবশ্যই পড়াবো, ডিটেলসটা অবশ্যই। এই শরীফ, ওকে দেখো, কেমিস্ট্রি ম্যাথ থেকে কোশ্চেন আসতে পারে 4 থেকে 5টা, অ্যাটলিস্ট 3টা কোশ্চেন আসে, আরও বেশি আসতে পারে, 4 থেকে 5টা কমপক্ষে আসে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা তোমাদের 6 নাম্বার টপিক থেকে একটা কোশ্চেন আসবে, না আসলে হচ্ছে ভর্তি পরীক্ষা বাতিল। সেটি হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 থেকে কোশ্চেন থেকে একটা কোশ্চেন আসবেই, সেটি হলো বর্ণ ও বর্ণালী নিয়ে, ঠিক আছে, বর্ণ ও বর্ণালী নিয়ে, ঠিক আছে। তুমি দেখো, বর্ণ হচ্ছে আসলে 2 প্রকার বর্ণ, সেটি হচ্ছে একটা হলো শিখা পরীক্ষায় বর্ণ, খালি চোখে যেটা দেখা যায়, আর একটা হচ্ছে আয়ন বা শনাক্তকরণের ক্ষেত্রে বর্ণ, ঠিক আছে। তো শিখা পরীক্ষায় বর্ণ গ্রুপ 1 এবং 2, তোমরা জানো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। আচ্ছা, এই বর্ণগুলো একটু মুখস্থ রাখবা। আর শনাক্তকরণের ক্ষেত্রে তোমরা হচ্ছে দেখবা হচ্ছে ন্যাসলার দ্রবণ, অ্যামোনিয়া ও অ্যামোনিয়া জাত যেটা আছে সেটা করা হয়। তারপর হচ্ছে ক্লোরাইড শনাক্তকরণ, তারপর হচ্ছে ক্যালসিয়াম 2+, ঠিক আছে, তোমার হচ্ছে সোডিয়াম প্লাস, হ্যাঁ, অথবা পটাশিয়াম প্লাস, সাদা অধক্ষেপ যেগুলো, ঠিক আছে, এটা তোমরা হচ্ছে দেখবা। আরেকটা জিনিস ঋণাত্মক পর্বা 2টা, একটা ক্লোরাইড আর একটা হচ্ছে কি বলো নাইট্রেটমূলক বলয় পরীক্ষা শনাক্তকরণ, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারলাম যে হচ্ছে শিখা পরীক্ষা চোখে দেখি যেটা আনসার বলতে পারবো, হ্যাঁ, শিখা পরীক্ষায় দেখবা হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম আকার ছোট হওয়ার কারণে এরা শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না, আর এটা হচ্ছে শনাক্তকারী বর্ণ। দেখো, আমি কিন্তু মোটামুটি যত পারো তত পড়বা, বাট এগুলো খুব বেশি হাইলাইট করে দেখবা। হ্যাঁ, এখানে আসো বিশেষ করে হচ্ছে হাইড্রোজেন বর্ণালী, তোমরা যারা আছো সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী আমরা তোমাদেরকে হচ্ছে অবশ্যই দেখাবো। সেটি হচ্ছে লাইমেন বামার প্যাশন ব্রাকেট, হ্যাঁ, ফোন, এই হচ্ছে যে সিরিজগুলো আছে, এই সিরিজগুলো সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। একটা ইলেকট্রন লাভ দিয়ে 5ম স্তরে ফিরে আসছে, 5 নাম্বার কে আসছে প্যাশন সিরিজ, ঠিক আছে, লাইমেন বামার হচ্ছে তোমার হচ্ছে ব্রাকেট ফোন, হ্যাঁ, এরকম 5 নম্বরের ফোন সিরিজ আছে এরকম। তাহলে ওই যে মনে রাখা যায়, যেভাবে মনে রাখতে পারো, লাইম্যান বামার প্যাশন ব্রাকেট ফোন, ঠিক আছে, হামফ্রিজ সিরিজ 6 নাম্বার। হ্যাঁ, তাহলে কোনো একটা ইলেকট্রন যদি লাভ দিয়ে 4র্থ স্তরে আসে তাহলে কোন সিরিজ পাওয়া যাবে? ব্রাকেট সিরিজ, ঠিক আছে, এটা পড়বা। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন জায়গায় আসে। তো তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে তুমি দেখবা
বিকিরণের ব্যস্তানুপাতিক। এই তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি কসমিক রে, মানে মহাজাগতিক রশ্মি। সবচেয়ে বড় কি রেডিও টেলিভিশন, তাই না? তো এই ক্ষুদ্র বড় আস্তে আস্তে যে এদের তরঙ্গ দৈর্ঘ্য, এর মাঝখানে যায় দেখবা দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার। বেনি আসো গলা তোমরা পড়ে আসছো ছোটোবেলায়। সেটি হচ্ছে যে মানে মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে দৃশ্যমান রশ্মি, তারপর সবচেয়ে ছোট সবচেয়ে বড় এবং মাঝের দৃশ্যমান রশ্মি। এগুলো একটু তোমরা মনে রাখবে হাইড্রোজেন বর্ণালী। একটা কোশ্চেন মাস্ট অ্যাট লিস্ট ওয়ান কোশ্চেন্স, ঠিক আছে? এই জায়গাটা তো তোমরা আমার সুন্দর একটা লেকচার আছে, ওটা একটু দেখতে পারো। তোমাদের হচ্ছে অর্গানিক ওয়ান শট একটা ক্লাস চাই প্লিজ ভাইয়া। কেমিস্ট্রি ম্যাথ কবে পড়াবেন? হ্যাঁ আচ্ছা, তোমরা আজকের ক্লাসটা করো, এর ফাঁকে আমি রুটিন দিয়ে দিব। গুচ্ছের আগেই তো করাবো, গুচ্ছের পরে তো করাবো না। আমার ক্লাসে 35টা অঙ্ক করবা, শেষ, ঠিক আছে? শেষ, কোনো সমস্যা নেই, জাস্ট 35টা অঙ্ক, জাস্ট 35টা অঙ্ক করো। আচ্ছা, এখন আসো আমরা 7 নাম্বার কোশ্চেন্স। 7 নাম্বার কোশ্চেন থেকে প্রশ্ন না আসলে ভর্তি পরীক্ষা আবারও বাতিল হবে, নতুন করে পরীক্ষা হবে। সেটা হচ্ছে দ্রাব্যতা। হ্যাঁ আচ্ছা, দ্রাব্যতা থেকে আমরা কি পড়ব? দ্রাব্যতা হচ্ছে দুইটা, একটা হচ্ছে দ্রাব্যতা সলিবিলিটি আর সলিবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট কেএসপি, দ্রাব্যতা গুণফল, ঠিক আছে? এটা হচ্ছে দ্রাব্যতা, আর একটা হচ্ছে কি বলো, দ্রাব্যতার গুণফল কেএসপি। ওকে, আচ্ছা, অর্গানিকের যত প্রবলেম থাক তোমরা তো ক্লাসে এসে লাফালাফি করো, ক্লাসে লেগে থাকো, দেখো আমি অর্গানিক কীভাবে সলভ করে দিচ্ছি তোমাকে। আচ্ছা, সেটি হচ্ছে দ্রাব্যতা গুণফল। এখান থেকে একটা কোশ্চেন মানে তোমার হচ্ছে পদক্ষেপ নিয়ে আসতে পারে। সেটি হচ্ছে যে দ্রাব্যতা কার হ্রাস পায়, স্বল্প দ্রবণীয় দ্রবণের দ্রাব্যতা অধিক দ্রবণীয় চেয়ে দ্রাব্যতা কী হবে, কম দ্রবণীয় হবে, ঠিক আছে? তার হচ্ছে দ্রাব্যতা হ্রাস পাবে। এখানে একটা জিনিস তোমাকে দেখতে হবে, সেটি হচ্ছে দ্রাব্যতা গুণফল ও কেআইপির মধ্যে সম্পর্ক, ঠিক আছে? কেআইপি হলো আয়নিক গুণফল, ঠিক আছে? এর মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা তোমরা সকলেই জানো, তাই না? আচ্ছা, কেআইপি যদি তোমার হচ্ছে কেএসপির চেয়ে বেশি হয়, তোমরা সবাই জানো যে দ্রবণটা অতিপৃক্ত বা অধক্ষিপ্ত হবে, তাই না? অধক্ষেপ পড়বে নিচে। আচ্ছা, এখন কেআইপির চেয়ে যদি কেএসপি বেশি হয় তাহলে অসম্পৃক্ত হবে, ঠিক আছে? দ্রবণটা কি হবে? অসম্পৃক্ত হবে। যদি কেআইপি আর কেএসপি সমান হয় তাহলে সেটা হবে সম্পৃক্ত। এই অধ্যায় থেকে একটা অঙ্ক আসতে পারে, সেই অঙ্কটা আমি তোমাদেরকে করাবো। আমি বলছি তোমাদেরকে টোটাল 37টা অঙ্ক করলে গুচ্ছতে একটা না 5 থেকে 6টা অঙ্ক যাই আসুক সবই কমন পড়বে, ঠিক আছে? 37টা অঙ্ক করাবো তোমাদের, 37 অঙ্ক। তাহলে এটি 37 আর অর্গানিক ক্লাসটার জন্য তোমরা মুখিয়ে আছো, বাট এই ক্লাসগুলোর যদি রেসপন্স ভালো না থাকে তাহলে ওই ক্লাসগুলো হবে না। আচ্ছা, এরবারে সিলেবাসের বাইরে কিছু কথা আছে, সেটি হচ্ছে তোমার হলো জৈব যৌগের আঙ্গিক বিশ্লেষণ, এই যে ক্রোমাটোগ্রাফি, দ্যাট মিনস হচ্ছে মানে তোমার হলো আয়োডো কি বলে এটাকে, তোমার হলো ক্যালাসন বা আংশিক ক্যালাসন, আংশিক পাতনটা একটু পড়তে পারো, আংশিক পাতনটা, ঠিক আছে? এছাড়া হচ্ছে মানে তেজস্ক্রিয়তা যেটা, সেটা ফিজিক্সে পড়ো, আলফা বিটা গামা, ওটা আমরা এখানে ডিটেলস আলোচনা করি না। সেজন্য হচ্ছে এই 7টা টপিক থেকে আসলে 2 থেকে 3টা প্রশ্ন আসবে, ঠিক আছে? 2 থেকে 3টা কোশ্চেন্স, 7টা
টপিক থেকে। তাহলে ফার্স্ট এই চ্যাপ্টারটা যদি তোমাদের কাছে সামারাইজটা কমপ্লিট হয়ে থাকে তাহলে সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান, লেখো সবাই আলহামদুলিল্লাহ ডান লেখো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ডান। আসো পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন 1.3 চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি দুইটা ভাগ আছে, দুই ভাগে প্রশ্ন আসে। একটা হচ্ছে পর্যায়বৃত্ততা, ঠিক আছে? পর্যায়বৃত্ততা থেকে প্রশ্ন আসে, এটি হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? আরেকটি ভাবে প্রশ্ন আসে, সেটি হচ্ছে বন্ধন থেকে, ঠিক আছে? বন্ধন থেকে প্রশ্ন থাকে দুইটা, আর পর্যায়বৃত্ততা থেকে প্রশ্ন থাকে একটা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে পর্যায়বৃত্ততা থেকে দুইটা আছে, বন্ধন থেকে একটা আছে। মনে হচ্ছে রোজা আছি, সকাল থেকে কিছু খাওয়া হয় নাই। আচ্ছা, এখন পর্যায়বৃত্ততা দেখো, এই সবসময় দেখা যাবে এই আয়ত থেকেই কোশ্চেন আসে। আয়ত হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির তড়িৎ ঋণাত্মকতা যদি না আসে তাহলে তোমার প্রশ্ন আসবে হচ্ছে আকার বা ব্যাসার্ধ থেকে, ঠিক আছে? আকার বা ব্যাসার্ধ থেকে, আকার বা ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আকার বা ব্যাসার্ধ আমরা দেখবি হচ্ছে আতে হলো আয়নীকরণ শক্তি, ইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ততে কি বলো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, তাই না? পরীক্ষা আসতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার, সবচেয়ে কম কার, তাই না? তুমি দেখবা বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। পর্যায় সারণীতে সব ডানে কে আছে, নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিষ্ক্রিয় গ্যাসে আয়নীকরণ শক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি। সবচেয়ে কম কার, গ্রুপ ওয়ানের নিচের দিকে গেলে দেখবা সবার নিচে কে আছে বলো, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম, ঠিক আছে? সো এইটা তোমার হচ্ছে আকার ব্যাসার্ধ, এগুলোরই একটু কথা বলবা। সেটি হচ্ছে যে একটি পরমাণু যত নিচের দিকে যাবে আকার ব্যাসার্ধ ওজন সবই বাড়তে থাকবে, তাই না? তার মানে গ্রুপের দিকে নিচের দিকে গেলে তার সব কিছু বাড়ে, বাম থেকে ডানে গেলে কমে। সো এই যে এটি নিয়ে তোমাদের হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে মাস্ট আসবে। এখন তোমাদের আমি একটা চমৎকার জিনিস শিখাই দেই, সেটি হচ্ছে যে সাধারণত আজ পর্যন্ত যত প্রশ্ন আসছে সব হচ্ছে হ্যালোজেন থেকে আসছে। এই হ্যালোজেনের পর্যায়বৃত্ততা নিয়ে আমার একটা ট্রিক্স আছে, সবাই জানো, সেটি হচ্ছে আবিশ জাত, ঠিক আছে? কি জাত? আবিশ জাত, ঠিক আছে? এত সুপার লেভেলের একটা সাজেশন ক্লাস নিচ্ছি যেটা তোমরা পেইড ভার্সনও পাবা না কোথাও, কিন্তু তারপরেও তোমাদের হচ্ছে উপস্থিতি কম থাকে। হ্যাঁ, এটি হলো বাঙালি। দেখো আতে হচ্ছে আয়নীকরণ শক্তি, এটাই লাস্ট। হ্যাঁ, তোমাদেরকে ফ্রি কোনো কিছু দেওয়া যাবে না, আয়নীকরণ শক্তি। আর বিতে হচ্ছে বিক্রিয়ার মাত্রা, ঠিক আছে? বিক্রিয়ার মাত্রা। বিক্রিয়ার মাত্রা, ঠিক আছে? আর সতে হচ্ছে সক্রিয়তা, আচ্ছা। আর যাতে হচ্ছে জারণ ক্ষমতা, ততে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই ট্রিক্সটা জানলে তোমার সব কিছুই হয়ে যাবে। তুমি শুধু হ্যালোজেনের পর্যায়বৃত্ততা বললেই তুমি হচ্ছে আবিষ্জাত মনে রাখবা। আতে আয়নীকরণ শক্তি, বিতে বিক্রিয়ার মাত্রা, সতে সক্রিয়তা, যাতে জারণ ক্ষমতা, ততে কি বলো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমি কিভাবে মনে রাখবো সেটি তুমি দেখো। সেটা হচ্ছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এদের যে কোনো একটা কিছু থাকলেই প্রথমে হবে হচ্ছে ফ্লোরিন, তারপরে হচ্ছে কি বলো ক্লোরিন, তারপরে হচ্ছে কি বলো ব্রোমিন, তারপরে কি হবে বলো আয়োডিন, তাই না? এটা যে কোনো একটা হবে। এখন বারবার
আচ্ছা, ফাজারের নীতি পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। বলো আমরা ছিলাম কোথায়? আচ্ছা, ছিলাম হচ্ছে মানে তোমার এখন প্রশ্ন হচ্ছে, বললো যে হ্যালোজেনের ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম। ঠিক আছে, ভ্যান্ডার ওয়ালস, ঠিক আছে, আকর্ষণ বলের ক্রম, তাই না? এখন তুমি দেখো ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম তোমার কিন্তু ওইখানে আবির্জাতের মধ্যে নাই। ভ কি এখানে আছে? আবির্জাতের মধ্যে নাই। তাহলে আবির্জাত যদি থাকতো তাহলে আমি দিতাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর কি বলো আয়োডিন, এটা দিতাম। কিন্তু নাই যেহেতু, সেটা আমি কি দিব? প্রথমে এটা উল্টায় দিব, ফ্লোরিন দিব, ক্লোরিন দিব, ব্রোমিন দিব আর কি বলো আয়োডিন দিব, তাই না? যদি আমি বলতাম যে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম কি, তাহলে তুমি বলতা হ্যালোজেনের সক্রিয়তা ক্রম হচ্ছে এটা। যদি বলতাম হ্যালোজেনের জারণ ক্ষমতার ক্রম কি, বলতা হচ্ছে এটা। যদি বলা হ্যালোজেনের হচ্ছে এটা। মানে আমার প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে এর বাইরে যদি কোনো কিছু আসে তাহলে তুমি চিহ্নটা উল্টায় দিবা, জাহাজ চিহ্নটা উল্টায় দিবা, ঠিক আছে? তাহলে এই সিম্পল জিনিসটা কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষায় পাবা। সবচেয়ে বেশি প্রশ্ন আসবে কিন্তু এখান থেকে। হ্যাঁ, সো আমরা পর্যায়ভিত্তিক ধর্ম থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম। এবার আসো আমাদের হচ্ছে বন্ধন থেকে প্রশ্ন। তোমরা জানো বন্ধন থেকে প্রশ্ন কিভাবে আসে। দেখো, তোমরা তো কোশ্চেন আসার প্যাটার্নটাই জানো না যে কোশ্চেনটা কিভাবে হয় আসলে। দেখো, এক নাম্বার হচ্ছে আয়নীকরণ শক্তি, এক নাম্বার হচ্ছে আয়নিক বন্ধন, ঠিক আছে, আয়নিক অথবা সমযোজী অথবা সন্নিবেশ, ঠিক আছে? এই তিনটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। তোমরা নিশ্চয়ই জানো ধাতু অধাতু মানে হচ্ছে আয়নিক যৌগ, আর অধাতু অধাতু মানে সমযোজী যৌগ। আর এটা কি বলো? সেটি হচ্ছে যারা একটি মৌল ইলেকট্রন দান করে আর একটা না দান না করেই হচ্ছে সমান অংশগ্রহণ করে, সেটা সন্নিবেশ বন্ধন হয়। এই যে আয়নিক, সমযোজী আর সন্নিবেশ, এই উদাহরণ থেকে প্রশ্ন আসবে। সেটি হচ্ছে বলবে একটি যৌগে কি কি বন্ধন আছে দেখাও। সাপোজ তোমাকে প্রশ্ন করলো অ্যামোনিয়াম ক্লোরাইডে কি কি বন্ধন আছে দেখাও, বলবো হচ্ছে সোডিয়াম সালফেট, ঠিক আছে, 10 অণু পানিতে কি কি বন্ধন আছে দেখাও, ঠিক আছে? তুমি এটা বলবা যে এখানে হচ্ছে প্লাস মাইনাস মানে আয়নিক বন্ধন আছে, অধাতু অধাতু মানে সমযোজী বন্ধন আছে, 2 এর অধিক মৌল সন্নিবেশ বন্ধন আছে, তার মানে আয়নিক সমযোজী সন্নিবেশ আছে। এখানে আয়নিক সমযোজী সন্নিবেশ আছে কিন্তু পানি আছে, পানি থাকার কারণে এখানে হাইড্রোজেন বন্ধন আছে। দ্যাট মিনস হচ্ছে তোমাকে যদি প্রশ্ন করা হয় সালফিউরিক অ্যাসিড, তুমি বলবা সালফিউরিক অ্যাসিড সমযোজী সন্নিবেশ বন্ধন আছে কিন্তু আয়নিক বন্ধন নাই, কারণ অ্যাসিডে কোনো আয়নিক বন্ধন থাকে না। 2 নাম্বার হচ্ছে সংকর বা হাইব্রিড বন্ধন, সংকরণ। একটা কোশ্চেন আসবেই, মাস্ট। সংকরণ সরাসরি আসতে পারে, সংকরণ তোমাদের এবার জটিল যৌগের সংকরণ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। জটিল যৌগ লিখে রাখো, জটিল যৌগের সংকরণ। তারপরে হচ্ছে তোমার আসতে পারে আকৃতি, ঠিক আছে, তোমরা অলরেডি জানো। আসতে পারে হচ্ছে কি বলো বন্ধন কোণ। তোমরা জানো অলরেডি যে আমরা যদি সংকরণ পারি বাকি সবই পারবো। এসপি মানে 120 ডিগ্রি, তাই না? সরল রৈখিক। SP2 মানে কি বলো? তোমার হচ্ছে ত্রিভুজ আকৃতির 120 ডিগ্রি। SP3 মানে 109 ডিগ্রি 28 মিনিট চতুস্থলকীয়। এগুলো জানলে আমরা এই দুটো এমনিই পারতে পারি, তাই না? বলো সংকরণ। তাহলে আমরা সবচেয়ে বেশি জোর দিলাম কোনটাতে? জটিল যৌগের সংকরণ। আমাদের আসপেক্ট সিরিজের সাবজেক্ট ভিত্তিক সাজেশন আছে, যেমন এটা দেখো, এই যে চূড়ান্ত সাজেশন কেমিস্ট্রি। এই যাদের যে সাবজেক্টটা দুর্বল, পরীক্ষার আগে 72 ঘন্টা পড়ার জন্য এই সাজেশনগুলো তোমরা কারেক্ট করতে পারো। হাইলাইট সিরিজ এগুলো, সেটি হচ্ছে যে পরীক্ষার আগের জন্য রিভিশনের জন্য এগুলো মারাত্মক হেল্পফুল। হ্যাঁ, এই যে টপিকগুলো বলতেছি, কোন কোন টপিকগুলো, এত পুরো বইটা তো তুমি পড়ে শেষ করতে পারবে না। পরীক্ষার আগে 72 ঘন্টার জন্য এই যে কেমিস্ট্রি হাইলাইটস, হ্যাঁ, চূড়ান্ত সাজেশন বাজারে বললেই তুমি হচ্ছে পাবা। এটার দাম হচ্ছে কত নিবে? 120-র মতো নিবে বা 100-এর মতো নিবে, ঠিক আছে?
আচ্ছা, এরপর আসি আমরা তোমাদের 2 নাম্বার গেল। নাম্বার 3 টপিক, 3 নাম্বার টপিক। 3 নাম্বার টপিকটা হচ্ছে আমরা পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধনের আমি অবস্থান্তর ধাতু তার বৈশিষ্ট্য। অবস্থান্তর ধাতুর তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা তোমাদের কাছে ম্যাগনেটিক বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় বেশি আসে। ম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এই ম্যাগনেটিক বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় বেশি আসে। আর সংকরণ তো তোমার জটিল যৌগের সংকরণের কথা তো বললামই, যেহেতু অবস্থান ধাতুর সময় জটিল যৌগ গঠন করে, এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখবা। হ্যাঁ, এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট। তারপর আসি আমরা তোমাদের আমি এই সাজেশন থেকে তোমাদেরকে পড়াচ্ছি। এরপরে আসে হচ্ছে তোমাদের সেই বলছিলাম বন্ধনের কথা, সেটা হলো সিগমা ও পাই বন্ধন সংখ্যা নির্ণয়, তাই না? একদম সোজা, পানির মতো সোজা। তারপরে 5 নাম্বার হচ্ছে তোমাদেরকে বলবো, সেটি হলো হাইড্রোজেন বন্ধনের উদাহরণগুলো। ঠিক আছে, অন্ত আণবিক, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ। ঠিক আছে, অন্ত আণবিক, আন্ত আণবিক গতবারও আসছে। অন্ত মানে অন্তর, নিজেদের মধ্যে, দ্যাট মিনস আন্ত আণবিক মানে আন্তর্জাতিক, এক একটা দেশের মধ্যে। ঠিক আছে, এটি গেল হচ্ছে হাইড্রোজেন বন্ধনের উদাহরণ। ওকে, একটা জায়গা থেকে কোশ্চেন না আসলেই নয়, সেটা হলো ফাজানের নীতি। আমার এক বন্ধু প্রশ্ন করেছে, ভাইয়া ফাজানের নীতিটা একটু বোঝায় দিন। ঠিক আছে, ফাজানের নীতি নিয়ে আমরা কথা বলবো। ফাজানস ল, আসো। ম্যাথ ক্লাসের দরকার, বাকি ক্লাস কি দরকার নাই নাকি? আচ্ছা দেখো, অর্গানিক কবে হবে আজকে জানতে হবে। তাহলে ফাজানের নীতিটা হচ্ছে, তাহলে দেখো তোমার হলো, আমি তোমাদেরকে বলছিলাম যে ক্যাটামিয়া ছোট হলে অ্যানামিয়া বড়, অ্যানা ও ক্যাটার বাড়লে চার্জ, ডি ও এফ কে ধরো। এই কথার শানে নজুল তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে তুমি বলবা ক্যাটামিয়া ছোট হলে অ্যানামিয়া বড়, অ্যানা ও ক্যাটার বাড়লে চার্জ, ডি ও এফ কে ধরো। দেখো, ক্যাটায়ন যত ছোট হবে পলারায়ন তত বাড়বে, সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে। অ্যানায়ন যত বড় হবে পলারায়ন তত বাড়বে, সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। অ্যানা ও ক্যাটার বাড়লে চার্জ, মানে চার্জ বাড়লেই পলারায়ন বেশি, আর পলারায়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে কি আয়নিক বৈশিষ্ট্য কম। কথা বোঝো নাই? দেখো, ধরো আমি দেখলাম এরা একই গ্রুপের আছে, তাই না? চার্জ সেম, তাহলে আমি কি চিন্তা করবো? এদের আকার চিন্তা করবো। যার আকার যত ছোট তার পলারায়ন বেশি, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। আচ্ছা, এখন যদি আমি দেখো সেম চার্জ চিন্তা করি নেগেটিভ, দেখবো যে কার আকার বড়? যার আকার বড় তার পলারায়ন বেশি, তার সমযোজী বৈশিষ্ট্যটা বেশি। আমি একটু দ্রুত যাচ্ছি হয়ে। দেখো Fe2+ আর হচ্ছে কি বলো অ্যালুমিনিয়াম 3+। আমি দেখলাম এই দুটোর মধ্যে চার্জ ডিফারেন্ট, যার চার্জ বেশি তার পলারায়ন বেশি, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। প্লাস হোক আর মাইনাস হোক, যেমন F- O2- এর চার্জ বেশি মানে এর পলারায়ন বেশি, এর সমযোজী বৈশিষ্ট্য বেশি।
তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যার সমযোজীয় বৈশিষ্ট্য বেশি, তার গলনাঙ্গ স্ফুটনাঙ্গ কম, তার পানিতে দ্রাব্যতা কম, তার হচ্ছে ভঙ্গুরতা কম, তার মানে দেখতে অনুজ্জ্বল, মানে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিভাবে, সেটি হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আসতে পারে, বিদ্যুৎ পরিবাহী নাকি অপরিবাহী এটা আসতে পারে, বিদ্যুৎ পরিবাহিতা, ঠিক আছে, বিদ্যুৎ পরিবাহিতা। তারপর হচ্ছে আসতে পারে তোমার হচ্ছে দ্রাব্যতা, পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়, ঠিক আছে। তারপর প্রশ্ন হতে পারে হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান উচ্চ নাকি নিম্ন। দেখো আমরা জানি হচ্ছে আয়নিক যৌগের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কি বলো, উচ্চ, তার মানে সমযোজীয় ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কি হবে, নিম্ন। এ ধরনের কোশ্চেন তোমার একটা আসবেই, যদি না আসে ওই যে বললাম ভর্তি পরীক্ষা বাতিল হবে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। ফাজানের নীতি, ঠিক আছে, ফাজানের নীতি তোমাদের হচ্ছে দেখো ক্লাস তো নিব আগে, আজকে যে ক্লাসটা করতেছো এটা আগে শেষ করো, এটা আগে শেষ করে তোমাদের বলতেছি কোথায় কি কি করতে হবে। আমি যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, তোমাকে আমরা পুরো দায়িত্বটাই আসলে কমপ্লিট করে দিব, ঠিক আছে, নো রিট, ওকে। আচ্ছা এখন আমরা দেখো তোমাদের হচ্ছে 7 নাম্বার, আমরা এটা কত নাম্বারে ছিলাম, নাম্বার কত ছিল, নাম্বার ছিল টপিকের ছিল হলো 6 নাম্বার। দেখো 7 নাম্বার টপিক, 7 নাম্বার টপিক থেকে দেখো 7টা টপিক বলে 3টা প্রশ্ন কমন। তুমি দেখো সংকেত একটা আসবেই, সংকেত নামকরণ, কি কি সংকেত আসতে পারে, দেখো লবণের যে সংকেতগুলো আসতে পারে সেটা একটু দেখবা, অ্যাসিড অজৈব অ্যাসিড যেগুলো সেগুলো তোমরা আসতে পারে। দেখো লবণের ক্ষেত্রে দেখো কি লবণ হয়, নাইট্রেট, ক্লোরাইড আর হচ্ছে সালফেট, এই 3টে লবণই আসে পরীক্ষায়। তারপরে অ্যাসিডের ক্ষেত্রে তুমি দেখো তোমার হচ্ছে ফসফেট দিয়ে আসতে পারে, তারপরে হচ্ছে ক্লোরাইড দিয়ে আসতে পারে, তারপরে হচ্ছে হ্যালোজেন দিয়ে মানে ক্লোরাইড দিয়ে আসতে পারে, তারপরে হচ্ছে নাইট্রোজেন দিয়ে আসতে পারে, তাই না। তো এইটি হলো হচ্ছে অ্যাসিড থেকে। আর 3 নাম্বার হচ্ছে বিভিন্ন আকরিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আকরিক, হ্যাঁ। তো আকরিকের ক্ষেত্রে দেখবা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, সোডিয়ামের আকরিক, হ্যাঁ, এই সংকেতগুলো হচ্ছে পটাশিয়ামের আকরিক, সংকেতগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন আমি সবসময় বলি যে অ্যালুমিনিয়ামের আকরিকটা আসলে বেশি ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে এটা আমরা মনে রাখি এভাবে, কোডাবাজি। দেখো কোডাবাজিটা কি জিনিস, কোডাবাজি হচ্ছে কতে কোরান্ডাম, ঠিক আছে, ডাতে হচ্ছে ডাইস্পোর, বতে বক্সাইড, জিতে জিপসাইড, এগুলো মনে রাখা আরও সহজ। দেখো প্রথমটাতে কোনো পানি নাই, বুঝছো, আচ্ছা গ্রীষ্মকাল, তার মানে আস্তে আস্তে বর্ষাকাল আসতেছে, একটা করে পানি বাড়ায় দিবা, এটা হচ্ছে পানি বাড়ায় দিবা, ওকে। এখানে হচ্ছে পানি কি করতে হবে, বাড়ায় দিতে হবে, এখানে কি করতে হবে, পানি কি করতে হবে, বাড়ায় দিতে হবে, ওকে। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে কোরান্ডাম ডাইস্পোর, বক্সাইট আর হলো জিপসাইট। দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে বক্সাইট পরীক্ষায় আসে, বক্সাইট কার আকরিক বা সংকেতটা কি, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে, ঠিক আছে। এখন আমরা যে জায়গাটাতে তোমাদের সাথে আসলে মানে এখানে দেখাচ্ছি সেটি হলো এই 7টা টপিক পড়তে তোমার সর্বোচ্চ এখন 1 ঘন্টা লাগবে। একটু গোছায় গোছায় পড়বা, যে জায়গাটা গ্যাপ আছে সে জায়গাটা আমাদের হচ্ছে আমার লেকচার দেখতে পারো অথবা বই থেকে একটু পড়ে নিতে পারো। তবে গুচ্ছ নেটওয়ার্ক বইটা যারা পড়েছো তারা অনেক ভালো করবা, কারণ বইটাতে অনেক সুন্দর আছে। যারা এখনও পড়ো নাই, গুচ্ছ নেটওয়ার্ক বইটা নিয়ে হচ্ছে একবার রিডিং দিবা, যে জায়গাগুলো তোমার গ্যাপ আছে সে জায়গাগুলো তুমি হচ্ছে মার্ক করে রাখবা, পরীক্ষার আগে একবার দেখবা, শেষ, বেশিক্ষণ লাগার কথা না। আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটি হচ্ছে 1.4 রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা 4টা প্রশ্ন থাকবে এখান থেকে, ঠিক আছে, 4টি প্রশ্ন। তাহলে দেখো ফার্স্ট পার্টে প্রথমটাতে 3টা, পরেরটাতে 3টা, তারপরেটা 4টা, তারপরেটা হচ্ছে 1টা, তার মানে 3 3 6 10, 1 হচ্ছে 11, হ্যাঁ, অ্যাটলিস্ট 11, আরও বেশি থাকতে পারে, কারণ 25টা প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে 13-14টা থাকবে ফার্স্ট পার্ট থেকে, ঠিক আছে, 13-14টা, অ্যাটলিস্ট 12টা তো থাকবেই।
তার মানে এগুলো হচ্ছে সংখ্যা এক এক করে বাড়তে পারে। তো রাসায়নিক পরিবর্তনের 1 নাম্বার টপিকটা হচ্ছে আমি বলবো তোমাকে গ্রিন কেমিস্ট্রির নীতিসমূহ। গ্রিন কেমিস্ট্রি যে 12টি নীতি আছে, এই নীতির নাম নিয়ে হচ্ছে 12টি নীতি নিয়ে একটা কবিতা আছে, কবিতাটা তোমরা মুখস্থ রাখবা, ঠিক আছে? গুচ্ছ নেটওয়ার্ক বইটাতেই আছে 12টা নীতি। ওকে, এখন আমরা আসি জিএসটি নেটওয়ার্ক পড়বো নাকি হাইলাইটস পড়লেই হবে? আচ্ছা, জিএসটি নেটওয়ার্ক তো মাস্ট। যারা হচ্ছে যে সাবজেক্টটা দুর্বল সেটা তোমরা একটু হাইলাইটস পড়তে বলেছি, যে হচ্ছে বেশি দুর্বল সেটি নিয়ে এখন সবল হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বলছি যে পরীক্ষার আগে একবার করে হাইলাইটসটা দেখে যেতে পারো, সেটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটি দেখো হচ্ছে একটা বস চ্যাপ্টার, সেটি হচ্ছে এখন আসো বিক্রিয়ার হারের যে নিয়ামকগুলো আছে গতিবিদ্যার, বিক্রিয়ার হারের নিয়ামকগুলো পড়বা। হারের নিয়ামক হচ্ছে 7টা। বিকালের প্রকৃতিতে চাপের তাপে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক আলোকিত, ঠিক আছে? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অনুঘটক মানে আলো, এরকম 7টি নিয়ামক আছে। এটা তাপ বাড়ালে বিক্রিয়ার গতি কী হয়, চাপ বাড়ালে বিক্রিয়ার গতি কী হয়, এগুলো যে কোনো একটা বাড়ালে বিক্রিয়ার গতি বাড়ে। এটা আমাদের হচ্ছে 7টা নিয়ামক তোমরা পড়বা, ঠিক আছে? নাম্বার 3 নাম্বার হচ্ছে তুমি এখানে দেখবা হলো সক্রিয়ণ শক্তি, বিক্রিয়ার হার একে অপরের ব্যস্ত আনুপাতিক, ঠিক আছে? সক্রিয়ণ শক্তি ও তাপমাত্রা, ঠিক আছে? সক্রিয়ণ শক্তি বিক্রিয়ার গতির হারে ব্যস্ত আনুপাতিক। সক্রিয়ণ শক্তি যত বেশি হবে বিক্রিয়ার গতির হার তত কম হবে। এই জিনিসটা তোমরা একটু পড়বা। গ্রাফ ভ্যান হফের সমীকরণ, হ্যাঁ, ভ্যান হফের কথা মনে আছে তোমাদের? ভ্যান হফের সমীকরণটা পড়বা, ভ্যান হফের সমীকরণ, ঠিক আছে? এই গেল হচ্ছে নাম্বার 3। নাম্বার 4 নাম্বার আমি তোমাকে একটু বলতে চাই। নাম্বার 4 হচ্ছে তোমার হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার, বিশেষ করে এখানে আমি কেপিকেসির কথা বলবো। কেপিকেসি থেকে একটা প্রশ্ন আসবেই, না আসলে এখানেও ভর্তি পরীক্ষা বাতিল। মাস্ট কি আসবে দেখো, কেপিকেসির হচ্ছে রাশিমালা, কিভাবে তুমি হচ্ছে কেপিকেসি নির্ণয় করা হয়। 2 নাম্বার হচ্ছে কেপিকেসির হচ্ছে একক। 3 নাম্বার হচ্ছে কেপিকেসির হচ্ছে তুলনা, হ্যাঁ, কোনটা কম কোনটা বেশি, ঠিক আছে? কেপিকেসির তুলনা, এই 3টার মধ্যে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? তো একটু খেয়াল রাখতে হবে। আমরা জানি কেপি হচ্ছে গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে, আর কেপি হচ্ছে গ্যাসিয়াস প্লাস হচ্ছে একুয়াস জলীয় ক্ষেত্রে মানে কাউন্ট করা হয়। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। 99% স্টুডেন্ট ভুল করে এখানে, 99% স্টুডেন্ট ভুল করে কেপিকেসি, ঠিক আছে? কেপিকেসি। আচ্ছা, আমরা গ্রিন কেমিস্ট্রি নীতি, বিক্রিয়ার হারের নিয়ামক আর সক্রিয়ণ শক্তি, তাপমাত্রা, ভ্যান হফের সমীকরণ, 4 নাম্বার হচ্ছে এটা। আচ্ছা, যদি আমি তোমাদেরকে একটা 5 নাম্বার টপিকের কথা বলি, তাহলে হচ্ছে লা সাতেলিয়ে নীতি। আমরা বলবো লা সাতেলিয়ে নীতি। লাশ হাতে নীতি, একজন বলছে যে লাশ হাতে নেওয়ার নীতি, কিভাবে লাশ নিবা। লাশ হাতে নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটগুলো, মানে হচ্ছে যাতায়াত করা। বাংলাদেশের রাস্তাঘাটগুলো হচ্ছে একটা মৃত্যুকূপ, কেউ কোনো নিয়ম মানে না, যে যেভাবে পালতেছে, ড্রাইভিং করতেছে, যেভাবে পারতেছে চলতেছে। একই রোডে রিক্সা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, বাস, ট্রাক সব চলছে। সো এই লাশ হাতে নীতির হচ্ছে 3টা বিষয়ই হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে তাপমাত্রার প্রভাব, 2 নাম্বার হচ্ছে কি বলো চাপের প্রভাব, 3 নাম্বার হচ্ছে ঘনমাত্রার প্রভাব, ঠিক আছে?
হ্যাঁ, তাপমাত্রা, চাপমাত্রা, ঘনমাত্রা, তিনটার প্রভাব হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে কি হবে, চাপ বাড়ালে কি হবে, ঘনমাত্রা বাড়ালে কি হবে, এগুলো নিয়ে আমি তোমাকে একটা কোশ্চেন করব। একটা কোশ্চেনের মধ্যেই সব কিছু আছে। সবাই এই প্রশ্নটার জবাব দাও, ঠিক আছে? সেটা হচ্ছে N2 + 3H2 2NH3 প্লাস 92 কিলোজুল পার মোল। এখানে লেখা আছে হচ্ছে জি মানে গ্যাস, এখানে লেখা আছে জি মানে গ্যাস, এখানেও লেখা আছে জি মানে গ্যাস। আমার প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়ায় কি কি শর্ত প্রয়োগ করলে সাম্যাবস্থা ডানে যাবে বা উৎপাদন বাড়বে? ঠিক আছে, কি কি শর্ত প্রয়োগ করলে সাম্যাবস্থা ডানে যাবে বা উৎপাদন বাড়বে? ঠিক আছে, বলো। এই একটা কোশ্চেন তো আমি দিলাম, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন্স। এই কোশ্চেন থেকে প্রশ্নটা পরীক্ষায় দেখবা হয়তো রিপিটও হতে পারে। কই প্রশ্ন, কই উত্তর, কই কি কি শর্ত? নাকি সবাই ঘুমাচ্ছ? আচ্ছা দেখো, এক নাম্বার হচ্ছে এই বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া। প্লাস মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, শুধু প্লাস, এটা ড্যালিস মাইনাস আর প্লাস একই জিনিস। তাপ উৎপাদী বিক্রিয়া মানে তাপমাত্রা কমাইতে হবে। দুই নাম্বার হচ্ছে বাম পাশে মোল সংখ্যা 4, ডান পাশে 2, তার মানে চাপ দিলে ডানে যাবে, সাম্যাবস্থা ডানে যাবে। তিন নাম্বার হচ্ছে যদি আমি নাইট্রোজেন আর হাইড্রোজেন যোগ করি তাহলে সাম্যাবস্থা ডানে যাবে, অথবা অ্যামোনিয়াকে সরায় নিলেও সাম্যাবস্থা ডানে যাবে। তার মানে কি তাপমাত্রা হ্রাস করতে হবে, চাপ বাড়াইতে হবে, তারপরে বিক্রিয়ক যোগ করতে হবে। এই তিনটা কাজ করলে আসলে কি হবে, দ্যাট মিন্স হচ্ছে উৎপাদন বাড়বে, সাম্যাবস্থা ডানে যাবে। সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডানে যাবে। তার মানে আমরা কত নম্বর টপিকসে ছিলাম এখানে বলো? টপিক নাম্বার ছিল হচ্ছে 5। টপিক নাম্বার 6-এ আসো, খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে অ্যাসিডের তীব্রতা নির্ণয়। হ্যাঁ, কোন অ্যাসিড শক্তিশালী, কোন অ্যাসিড দুর্বল, এটি কিন্তু প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে, অ্যাসিডের তীব্রতা 5 ভাগে নির্ণয় করা যায়। সেটি হচ্ছে কোনটা দুর্বল অ্যাসিড, কোনটা সবল অ্যাসিড। এটা একটা মাস্ট, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাস্ট। ঠিক আছে, মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তারপরে সবচেয়ে বেশি কথা বলি যেটা, সেটা হচ্ছে বাফার দ্রবণ। আমি তোমাদেরকে মজা করে বলি যে পৃথিবীতে ব্যাপক মানে ঝড় উঠছে, কিন্তু গাছের পাতা নড়ে নাই। এই ঝড়ের নাম বাফার ঝড়। তুমি পড়াশোনা করছো কিন্তু চান্স পাও নাই, এটা হলো কি বলো? বাফার স্টুডেন্ট। এই বাফার দ্রবণের মানে হচ্ছে উদাহরণ পরীক্ষা আসবে। কোনটি বাফার দ্রবণ? আচ্ছা, উদাহরণ পরীক্ষা আসে। আমি মজা করে শিখাই, যে অ্যাসিড সেই অ্যাসিডের লবণ, যে ক্ষার সেই ক্ষারের লবণ, তার নাম হচ্ছে বাফার দ্রবণ। দেখো, এটা হলো অ্যাসিড আর লবণ, এটা হলো অ্যাসিডীয় বাফার। আর যদি হচ্ছে এই ক্ষার, এই ক্ষারেরই লবণ, তার মানে হচ্ছে ক্ষারীয় বাফার। ঠিক আছে, বাফার দ্রবণ একটা দুর্বল থেকে সবলের থেকে, দুর্বল অ্যাসিড হলে সবল ক্ষার থেকে লবণটা চলে আসে। ঠিক আছে, সো এই যদি এই দুটো এক্সাম্পল পরীক্ষায় বেশি আসে। রক্তের বাফার হচ্ছে তোমরা জানো যে ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার। হ্যাঁ, দ্যাট মিনস রক্তের বাফারগুলো 3টা বাফার আছে, ওগুলো উদাহরণ পরীক্ষায় এক্সাম্পল সাধারণত এখান থেকে পরীক্ষায় আসে, সাধারণত এক্সাম্পল পরীক্ষায় আসে। তাহলে তোমার আচ্ছা, এখন একটা জিনিস না বললেই নয় এখানে, সেটি হচ্ছে লবণের আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, হাইড্রোলাইসিস, লবণের আর্দ্র বিশ্লেষণ ও দ্রবণের পিএইচ। তাহলে লবণের আর্দ্র বিশ্লেষণ ও দ্রবণের পিএইচ, যেমন হচ্ছে তোমাকে বললো যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে তুমি পানি দিলা। ঠিক আছে, পানি দিলে কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে, প্লাস কি হবে বলো? HCl হবে। দেখো এখানে HClটা হলো তীব্র অ্যাসিড,
মানে আমি সবসময় বলি জোর যার পৃথিবী তার, ঠিক আছে। এই যে দেখো হচ্ছে মানে ইরান তোমার ইসরায়েলের সাথে হচ্ছে তোমার হলো ফিলিস্তিনের ইয়ের যুদ্ধ হচ্ছে, গাজাতে যে যুদ্ধ হচ্ছে, এখন এখানে মানে প্রবলেমটা কোথায়? প্রবলেম সবগুলো মিডিয়াতে দেখবা ইসরায়েলকে খেয়ে ফেললো, ধ্বংস করে ফেলবো, মারা গেল, একবারে এই অবস্থা। কিন্তু ভিতরে যায় ঢুকি, দিন শেষে মানে গাজার লোকই মারা যাচ্ছে, ঠিক আছে। সো আমি জানি না যে মিডিয়াগুলো সারাদিন মানে এমনভাবে লিখে যে ইসরায়েল শেষ এই সেই, ঠিক আছে। আচ্ছা দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড পানি হচ্ছে তাহলে মানে এটা অ্যাসিডীয় দ্রবণ, তাই না? অ্যাসিডিক দ্রবণ, জর্জার পৃথিবী তার অ্যাসিডিক দ্রবণের পিএইচের মান কত হবে বলো? পিএইচের মান 7-এর চেয়ে কম হবে, তাই না? আচ্ছা এখন যদি এখানে একটা এরকম দেওয়া হয় যে সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে পানি, তাই না? তাহলে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড হবে প্লাস কার্বনিক অ্যাসিড হবে। দেখো কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড আর এটি হচ্ছে তীব্র, তার মানে এটা হবে কি অ্যালকালাইন বা ক্ষারীয়। তাহলে ক্ষারীয় হলে তাহলে কি হবে? ক্ষারীয় হলে পিএইচের মান অবশ্যই 7-এর চেয়ে কী হবে? বেশি হবে। তার মানে এইভাবে তোমার হচ্ছে কোনটা পিএইচ 7-এর চেয়ে কম, 7-এর চেয়ে বেশি। আবার যেমন বলে যে ওসানিক অ্যাসিডিফিকেশনের কারণ কি, মানে সমুদ্রে যে তোমার হচ্ছে অ্যাসিডিক হচ্ছে কেন? সমুদ্রে দেখো বাতাসে যে অক্সাইডগুলো আছে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড কি সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে, মিশে গেলে কি হচ্ছে? কার্বনিক অ্যাসিড হচ্ছে। এই কার্বনিক অ্যাসিড হওয়ার কারণে সেটা হচ্ছে পিএইচের মান 7-এর চেয়ে কম আসতেছে, ফলে সমুদ্র কি হয়ে যাচ্ছে? অ্যাসিডিফিকেশন হয়ে যাচ্ছে, অম্লীয় অবস্থায় চলে যাচ্ছে। সো এটাই তোমাদের হলো এই যে বিষয়গুলো, সেটা হচ্ছে লবণের আর্দ্র বিশ্লেষণ, দ্রবণের পিএইচ, তোমরা এখান থেকে একটু দেখে নিবা, ওকে। আচ্ছা এবার আসি আমরা এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে, তো এই জন্য আসলে অনেকগুলো টপিক এখানে একটা অঙ্ক সাধারণত দুটো থাকে। আচ্ছা 9 নাম্বার যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে তাপ রসায়নের সূত্রসমূহ। হ্যাঁ, তাপ রসায়নের যে সূত্রসমূহ আছে, তাপ রসায়ন থেকে কি প্রশ্ন আসলে আসবে, ঠিক আছে। তাপ রসায়ন হচ্ছে মানে হেসের সূত্র তোমরা পড়তে পারো এখান থেকে। তবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাপ উৎপাদী আর তাপ হারি, ঠিক আছে। তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ তোমরা অবশ্যই পড়বা। হ্যাঁ, তোমার হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, হাই কালার সাথে মিতা নাই, আমি এইভাবে পড়াই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। সো এখানে ইম্পর্টেন্ট জায়গাটা কোথায়? সেটি হচ্ছে তাপ রসায়নের ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ। আরেকটা হচ্ছে এনথালপি, ঠিক আছে। এনথালপি, তাপ উৎপাদী আর তাপ হারি এনথালপি। হ্যাঁ, তাপ উৎপাদী এনথালপিগুলোকে আমরা এভাবে মনে রাখি, দরদি সংলাপ, ঠিক আছে। কিভাবে মনে রাখি? দরদি সংলাপ। আচ্ছা এখন তুমি দেখো, দতে দহন তাপ, দতে দ্রবণ তাপ, ইতে ইলেকট্রন আসক্তি, সংগঠন এনথালপি, লাতে ল্যাটিস এনথালপি, পথে প্রশমন এনথালপি। এর বাইরে যা কিছু আছে সবই হচ্ছে তাপহারী এনথালপি। তাহলে এগুলোকে আমরা বলবো তাপ উৎপাদী এনথালপি, তাই না? এগুলোর সম্বন্ধে সংজ্ঞা আর উদাহরণ পরীক্ষায় আসতে পারে, তাপ উৎপাদী এনথালপিগুলোর নাম। তার মানে সংজ্ঞা আর উদাহরণ আমার এখানে পরীক্ষায় আসতে পারে। তাহলে আমি পড়ব সংজ্ঞা প্লাস হচ্ছে উদাহরণ, ঠিক আছে। সংজ্ঞা, বিশেষ করে প্রশমন এনথালপি নিয়ে অনেক প্রশ্ন থাকে। প্রশমন এনথালপি নিয়ে মানে হচ্ছে দহন এনথালপি মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, সেটি তোমরা হচ্ছে একটু আচ্ছা দেখবা। এছাড়া হচ্ছে এখানে আর 10 নম্বর হচ্ছে গাণিতিক সমস্যা, মানসিক সমাধান। অঙ্ক তো আমি একসাথে তোমাদেরকে অঙ্ক করাবো, 37টা অঙ্ক করাবো, 37 টাইপের 40টা অঙ্ক তোমাদের করালেই মোটামুটি এই অধ্যায় শেষ, ঠিক আছে। সো এই রাসায়নিক পরিবর্তন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারো, 30 সেকেন্ড। আমরা হচ্ছে কি করতে হবে সামনে সেগুলো আমরা একটু পর বলবো, তোমরা একটু প্রশ্ন থাকলে। বিক্রিয়ার ক্রম ইম্পর্টেন্ট বলতে আচ্ছা অনেক সময় দিয়ে দিয়েছে, তোমরা এক্সকোশ্চেনগুলো একটু দেখো। কি অবস্থা গালিব? ওয়েলকাম টু মাই ক্লাস, কেমন আছো?
আচ্ছা, ওকে, আমিও গালিবের ক্লাস করি, নো প্রবলেম। কি অবস্থা তোমাদের? এখানে আসো, আমরা যে জিনিসটা তোমাকে দেখাচ্ছি সেটি হচ্ছে কর্মমুখী রসায়ন, তাই না? পঞ্চম যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে কর্মমুখী রসায়ন 1.5। এখান থেকে কোশ্চেন তো আসবেই কর্মমুখী রসায়নের। তোমাদেরকে হচ্ছে সাজেশন পিডিএফ দিলে তোমরা বেশি খুশি হবা। সাজেশন পিডিএফ দিতে গেলে আমি তোমাদেরকে বলছি যে আমার অর্গানিক ক্লাসে যদি মানে উপস্থিতি ভালো হয় তাহলে আমি সাজেশন পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, তবে আমরা চেষ্টা করতেছি যারা যারা পরীক্ষা দিবা, আমাদের যে পরীক্ষাটা হয়, পরীক্ষা দিলে আমরা পরীক্ষার সাথে সাজেশনটা অ্যাড করবো কিনা ভাবছি, ঠিক আছে? তবে সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আসে কর্মমুখী রসায়নের। প্রথমে হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ, কৃত্রিম প্রিজারভেটিভস। 1 নাম্বার হচ্ছে প্রিজারভেটিভসের নামগুলো পড়বা। হ্যাঁ, প্রিজারভেটিভসের নাম প্রাকৃতিক এবং কৃত্রিম, ঠিক আছে? প্রাকৃতিকটাই বেশি আসে। প্রাকৃতিক এবং কৃত্রিম প্রিজারভেটিভসের নামগুলো পড়বা, ঠিক আছে? এবং দেখব অনুমোদিত 9টি প্রিজারভেটিভসের নাম পড়বা। 9টির অনুমোদিত 9টি প্রিজারভেটিভসের নাম খুব সুন্দর করে আসে পরীক্ষায়। আচ্ছা, তারপরে পড়বা হচ্ছে দুধের সংযুক্তি। সবচেয়ে ফ্যাট কোন প্রাণীর দুধে, সবচেয়ে প্রোটিন কোন প্রাণীর দুধে আছে, সবচেয়ে পানি কোন প্রাণীর দুধে বেশি আছে, ল্যাকটোজ কোন প্রাণীর দুধে বেশি থাকে, এগুলোর ক্ষেত্রে তোমরা হচ্ছে দুধের সংযুক্তিটা পড়বা। দুধের চিনিকে কি বলে? কেজিন। ল্যাকটোজ, দুধের প্রোটিনকে কি বলে? কেজিন, এগুলো। আচ্ছা, বিশেষ করে টয়লেট্রিস ও পারফিউমারি টয়লেট্রিসের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা দেখবা টয়লেট্রিস, সেটি হচ্ছে পারফিউমারি ক্ষেত্রে এই যে রাসায়নিক উপাদান পড়বা। রাসায়নিক উপাদান, জাস্ট রাসায়নিক উপাদান একটা খাতার মধ্যে লিখবে, মনে থাকে না কিন্তু এটা। হ্যাঁ, রাসায়নিক উপাদান। আচ্ছা, সেকেন্ড পার্টটা আমি তোমাদের পুরো স্লাইড আকারে করে দিব, কিন্তু ফার্স্ট পার্টটা আমি স্লাইডটা তোমার পিডিএফ দিয়ে দিব। যেমন হচ্ছে গোলাপ জল, টেলকম পাউডার টেলক, এটা প্রায় পরীক্ষা আসে। ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, লিপস্টিক, আফটার শেভ, মেহেদি। অনলি কেমিক্যাল নামগুলো পড়বা, ঠিক আছে? কেমিক্যাল নেম। আচ্ছা, অনেক যে একটা প্রশ্ন করছে সাসপেনশন কোয়াগুলেশনের তোমরা কি পড়বা? ও এক্সাম্পল বা উদাহরণ পড়তে পারো, ঠিক আছে? এখানে ভিনেগার, সিরকা, এগুলো নিয়ে একটু কথা আসে। ভিনেগার তো জানো যে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার বা সিরকা। সো এগুলো একটু পড়বা। এবং সব শেষে তোমাদেরকে আমি যে জিনিসটা জানাতে চাই সেটি হচ্ছে, তোমাদের সাথে কথা ছিল 1 ঘন্টা আমরা থাকবো, 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। তোমাদের কাছে আমাদের লাস্ট যেটা হবে সেটি হচ্ছে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করলেই আমার ক্লাসের সাজেশন পিডিএফটা পাওয়া। আর নাম্বার 1 হচ্ছে তুমি হলো অর্গানিক কেমিস্ট্রি ক্লাস আমার হচ্ছে আমার গ্রুপে ক্লাস হবে, অর্গানিক ক্লাসটা। আচ্ছা, তারপর হচ্ছে কেমিস্ট্রি 2 সাজেশন ক্লাস বাকি আছে। এটাই হচ্ছে আমরা তোমাদের হচ্ছে গোছায়, আরও সুন্দর করে গোছায় ক্লাস নিব। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ম্যাথমেটিক্স ক্লাস। ম্যাথ ক্লাসটা আমাদের যে রুটিন আছে, রুটিনের ফাঁকে আমি কেমিস্ট্রি ম্যাথ, নট হচ্ছে টোটাল কেমিস্ট্রি ম্যাথের ক্লাস, এই 3টা জিনিস আমার কাছে তোমার পাওনা। তাইলে হচ্ছে তোমরা ক্লাসে একটু থাকবা রেগুলার। হ্যাঁ, রেগুলার থাকলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এটা করে দেব। আর তোমাদের রেগুলার ক্লাস, হ্যাঁ, রেগুলার ক্লাসটা হচ্ছে আমরা ভাইয়া হচ্ছে জানাই দিবে। সেটি হচ্ছে তোমাদের ক্লাসটা হলো, আমরা যদি 8:30-এর ক্লাসটা দেখি আমরা আগায় নিয়ে আসতে পারি কিনা। 6:45 হলে কেমন হয় বলো দেখি? 6:45 PM হলে কেমন হয়? এটা যে আমরা হচ্ছে রাতের ক্লাসটা আমরা যদি আরেকটু আগায় নিয়ে আসি তাহলে কেমন হয় তোমাদের কাছে বলো দেখি সবার। আচ্ছা, অভিমত বলো। হ্যাঁ, যে সাবজেক্টে উইকনেস আছে সেই সাবজেক্টে আমাদের যে সাবজেক্ট ভিত্তিক আসপেক্ট সিরিজ হাইলাইটস আছে, আমাদের পেজে নক দাও, তাইলেই হয়ে যাবে। পেজে তোমাকে কুরিয়ারে দিবে বা পার্শ্ববর্তী লাইব্রেরি থেকে তুমি নিতে পারো, সেটা তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে?
ভাইয়ার গ্রুপ হচ্ছে হুসাইন্স ল দ্য স্কুল অফ কেমিস্ট্রি। হ্যাঁ, ফিজিক্স ক্লাস তো আজকে যথারীতি হবে। আজকে রাতে ক্লাস আছে ফিজিক্স ক্লাস হচ্ছে আজকে রাতে যথারীতি ক্লাস হবে। হ্যাঁ, গ্রুপে তোমরা তো জানো যে তোমাদের হচ্ছে আজকে ফিজিক্সে এক্সক্লুসিভ ক্লাস হবে, ঠিক আছে? তোমাদের অসাধারণ ক্লাস হবে, তোমরা ফিজিক্স ক্লাসটা মিস করবে না। আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে তোমাদের হচ্ছে এ পর্যন্তই, শেষ পর্যন্ত লেগে থাকো এবং ক্লাসগুলো সবাইকে জানিয়ে দাও যে হচ্ছে তোমাদের জন্য একদম টোটালি ফ্রি। দেখো, আমরা হচ্ছে অনেক টাকা নিতে পারতাম, অনেক পেইড ভার্সন, অনেকে পোলাপান প্রতিদিন লগ দেয় যে ভাই আপনার পেইড বেস আছে কিনা, আমরা কিন্তু পুরোটাই ফ্রি করে দিয়েছি। সো ফ্রির জন্য তোমরা একটু টাইমলাইনে শেয়ার করে দিবা, বন্ধুদেরকে জানিয়ে দিবা। এবং শেষ পর্যন্ত একটা জিনিস, তুমি যত পড়াশোনা করো না কেন, ঠিক আছে, সেটি হচ্ছে মডেল টেস্ট যদি নিজে না দাও তাহলে কিন্তু হবে না। কারণ যেহেতু তোমরা অনলাইনে পড়াশোনা করছো, ঘরে বসে পড়াশোনা করতেছো, এই গুচ্ছ মডেল টেস্ট বইটা অবশ্যই একবার করে দেখে দেবা। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এবং নিজে নিজে পরীক্ষা দিবা এবং প্রতিটা পেজে পেজে পরীক্ষার ওএমআর শিট দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু ব্যাখ্যা অপর পৃষ্ঠায় ব্যাখ্যা দেওয়া আছে। চমৎকার করে বইটা সাজানো। তোমরা হচ্ছে অবশ্যই গুচ্ছ মডেল টেস্ট বইটা শেষ মুহূর্তে একবার করে হলেও দেখে যাবা। এটাই ছিল তোমাদের প্রতি আমাদের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।